এখন যাব কক্সবাজারে, তাই রেডি হচ্ছি। খাওয়া দাওয়া করলাম, একটু ফোন স্ক্রোলিং করলাম। মনে হচ্ছে দিন দিন মোটা হয়ে যাচ্ছে। আসলে মোটা হয়ে গেছে একটু। মানুষ তো মোটা হবে, চিকন হবে, তাই না? এই তো জীবন। ঘড়িটা পরে নেই। অনেক ঠান্ডা রে ভাই। সুন্দর হয়ে গেলাম না স্নো দিয়ে? ঠিক আছে। জুতা নতুন, একদম নতুন, নিউ কিনলাম। জুতা পরবো, একটু চলে যাবো। ফাইনাল লুক। একদিনে ট্যুরে যাচ্ছি, তো এটা নিয়ে যাচ্ছি ব্যাগ। সে বড়র প্রয়োজন নেই, কিচ্ছু নেই এটার ভিতরে। ও আচ্ছা আচ্ছা, স্নুটা দিয়ে নিয়ে নি। এই স্নু দেখানো যাবে না, এটা সিক্রেট। এই স্নুটা দিয়েই তো দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, কি বলেন? যাই হোক, একটু মজা করলাম। জানি না কক্সবাজারের ব্লগ আসবে কিনা, মনে হয় না আসবে। এমনি যাচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে, ব্লগ আরো ব্লগ এমনিতে রিলস ভিডিও আপলোড করতে পারি, তাছাড়া ফটো মোটো আপলোড করতে পারি, এমনিতে ব্লগ আসবে না। অন্য সময় ইনশাল্লাহ দেখা হচ্ছে কক্সবাজারে। অবশেষে চলে এলাম কক্সবাজারে। কক্সবাজারে আমি কখনো আসিনি, এটাই আমার প্রথম। 12-13 ঘন্টা কিংবা আরো বেশি জার্নি করে মানুষ এই কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য কেন আসে, আমার এটাই মাথায় আসে না। আমি 12 ঘন্টা জার্নি করে কক্সবাজারে এসে দেখে এখন আমার মাথা ঘুরতেছে। আর এটা হলো কক্সবাজার সমুদ্র সৈকত, যা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমে আছে। আর আমি যেখানে হাঁটতেছি এটা হলো কক্সবাজারের উত্তপ্ত বালু। বিশাল আকার ধারণ করে বালুগুলো জমে আছে। আমি এসে দেখলাম সমুদ্রের ঢেউ, স্পিড বোট, অনেক গরমের মাঝে উত্তপ্ত বালু, বাচ্চারা পাখি উড়াচ্ছে, মনস্টার ট্রাক, আর রেস্ট নেওয়ার জন্য হাজার হাজার ছাতা, যা ঘন্টা হিসেবে 60 টাকা দিয়ে পাওয়া যায়। তাছাড়া দেখার মতো কিছুই নাই। আর এগুলো তো আমাদের গ্রামের অ্যাভেলেবেল নদীতে দেখাই যায়। আমি বলবো আপনার অর্থ, সময় এবং এত জার্নি করে এখানে আসার কোনো দরকার নেই। এই একটা সিটের জন্য মিনিমাম 2 ঘন্টা দাঁড়ায় ছিলাম। কক্সবাজারে এই সিট গুলো পাওয়াটা খুবই খুবই রেয়ার। 2 ঘন্টা অপেক্ষা করার পর তারপর সিট গুলো পাইছি। আল্লাহ আল্লাহ, একটু ভালো লাগতেছে। এখন শুয়ে শুয়ে সমুদ্র দেখবো। ডবল সিট, এটা 60 টাকা নিচ্ছে, আমি ভাবছি 200 টাকা নেবে। আমি এতটাই ক্লান্ত, কথা বলতে পারতেছি না। ঠিক আছে, এই যে বীর পুরুষ না, লাগবে না, লাগবে না। হ্যাঁ, তুমি কি করবা বলো তো? তুমি আমাকে কি করে দিবা, কি করে দিবা? আসাস করে দিবা? কয় টাকা নিবা? তুমি কত নিবা? এটা এটা কোথায় যাবে তুমি জানো? ইউটিউবে যাবে, ফেসবুক পেজে যাবে। আমি ইউটিউবার। ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, কন্টেন্ট মেক করতেছি। অবশ্যই যদি হয় ডাক দিব। হ্যাঁ, এটা ভিডিও চলতেছে তো, এখানে লোকজন দেখলে খারাপ বলবে। ওকে। ওদের এটা আসলে একটা পেশা, মানে মানুষ কত রকমের যে পেশা বেছে নেয় জীবিকার তাগিদে। ও আমার মাথাটা মাসাজ করে দেবে, এর বিনিময়ে 20 টাকা চাচ্ছে। যাই হোক, এখানে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেলে। হোটেলে এসেই কোনো রকম ফ্রেশ হয়ে তারপর সাথে সাথে খেতে বসে পড়লাম। খিদার জ্বালায় তাও বা আস্ত একটি মুরগির রান নিয়ে বসেছি। ফাইভ স্টার রেস্টুরেন্টের মতো।
এরপর সন্ধ্যার পরে সবাই মিলে সমুদ্র সৈকত দেখতে গেলাম। দেখে বুঝলাম দিনের থেকে রাতের যেই সমুদ্র সৈকতের দৃশ্যটা এটা বেশ দারুণ লাগে। তাছাড়া সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজ সাথে বাতাসের শনশন আওয়াজ কানে ভেসে যাচ্ছিল সুমধুর সুরে। কক্সবাজারের ট্যুর শেষে ঠিক 10:30টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা আবারও রওনা হয়ে গেলাম। আর এই রাস্তাটি দেখে কি আপনাদের মনে হচ্ছে এটা ইউরোপ কান্ট্রির কোনো একটি রাস্তা হবে যা এত সুন্দর? যদি আপনি তা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবতেছেন। এটা আমাদের বাংলাদেশের রাস্তা, যার নাম হলো কর্ণফুলী রাস্তা। আর এই রাস্তাকে কেন কর্ণফুলী টানেল বলা হয় জানো? কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে মূলত কর্ণফুলী টানেলের দিকে যাওয়া হয় এবং কর্ণফুলী ব্রিজটি পার হলেই আপনার চোখে পড়বে কর্ণফুলী এই টানেলটি। দেখেছেন, এই কর্ণফুলী এরিয়াতে আসলে আপনার মনে হবে আপনি কোনো একটি রাজ্যে আছেন। মূলত আমরা কর্ণফুলীর টানেল দেখার জন্যই কর্ণফুলী হয়ে ঢাকার দিকে যাচ্ছি। ছবিতে তো অনেক দেখেছি, কিন্তু বাস্তবে দেখার আকাঙ্ক্ষাটা একটু বেশিই ছিল, যা অবশেষে পূর্ণ হয়ে গেল। আপনারা যদি সময় পান অবশ্যই কর্ণফুলী গিয়ে কর্ণফুলী এরিয়া এবং কর্ণফুলীর টানেলের ভিতর দিয়ে গিয়ে উপভোগ করবেন। দেখবেন এত সুন্দর যা আপনি হয়তোবা কখনো দেখেননি। তো এই ছিল ঢাকা টু কক্সবাজারের ট্যুর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো একটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।